প্রলয়োল্লাস কবিতার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বারবার তিনি মহাকালকে আহ্বান করছেন, যিনি ধ্বংস করবেন এই প্রচলিত যে পরিস্থিতি চলছে, এই প্রচলিত পরিস্থিতি বলতে যে পরাধীনতার পরিস্থিতি চলছে, সেইটাকে ধ্বংস করার জন্য তিনি চাইছেন যে মহাকাল আসুন। ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুকখানে রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। ওই যে মহাকাল সারথি, মহাকালের যে সারথি, মহাকালের যে রথ, সেই রথে সারথির হাতের রক্ত তড়িৎ চাবুক, মানে চাবুক যেন একেবারে বিদ্যুতের মতো হানছে সেই মহাকাল, এবং রনিয়ে ওঠে রেশার কাঁদন। রেশা মানে কি? রেশা হচ্ছে ঘোড়ার ডাককে বলা হয় রেশার ধ্বনি। তো রেশার যে কাঁদন মানে ঘোড়ার যে ডাক, সে মানে যুদ্ধ, সেই ডাকের মধ্যেও যেন যুদ্ধের একটা প্রাবল্য লক্ষ্য করা যায়। বজ্রগানে ঝড় তুফানে, মানে প্রচণ্ড প্রলয়ের যে রূপ, সেই রূপগুলোকেই যেন তুলে ধরছেন। এই যে পরাধীনতার পরিস্থিতি, তার থেকে বেরোনোর জন্য এই প্রচণ্ড একটা ঝড়ের দরকার, তবেই কিন্তু নতুন দিন আসবে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। খুরের দাপট, ওই যে ঘোড়া, রথের ঘোড়া আসছে, তার খুরের দাপটে তারায় লেগে যেন উল্কা ছুটছে, যেন ধূমকেতুর মতো উল্কা এখান থেকে ওখানে তড়িৎ বেগে চলে যায় না উল্কা, সেই উল্কা যেন ছুটছে নীল খিলানে। নীল খিলান মানে হচ্ছে নীল আকাশের মধ্যে, গগনতলের নীল খিলানে। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর। এই যে অন্ধকারার বন্ধকূপে দেবতা যজ্ঞ জুপে বাধা পড়ে রয়েছে, ওই যে যেন হাড়িকাঠে বাধা পড়ে রয়েছে, যে যজ্ঞের যে হাড়িকাঠ থাকে বা যজ্ঞের যে স্থল থাকে, সেখানে যেন দেবতাকে বেঁধে রাখা হয়েছে ওই অন্ধ একটা কারাগারের মধ্যে। এটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে পরাধীনতার শৃঙ্খলে যে আটক করে রাখা হয়েছে সমগ্র ভারতবাসীকে, সেই কথাই এখানে বলছেন কবি, যে ওই রথ ঘর ঘর শোনা যাচ্ছে, ওই যে মহাকাল সে আসবে ওই পাষাণ স্তূপে ধ্বংসের বারুদ দিয়ে যেন ওই কারাগারকে ধ্বংস করবেন। অত্যাচারিত, পরাধীন, নিপীড়িত ভারতবাসীকে উদ্ধার করতে এই যে মহাকাল সে আসবে। মহাকাল কে? আমরা আগেও বলেছি, এই যে আমাদের তরুণ দল, তারাই যেন আমাদের এই দেবতার মতো, ধ্বংসের দেবতার মতো সমস্ত প্রতিকূলতাকে ধ্বংস করে দিতে পারে, নতুন দিন আনতে পারে। ওই তরুণ দলই, তারাই আমাদের সমাজের দেবতা। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই কারণেই সবাইকে জয়ধ্বনি করতে হবে যে ধ্বংস আসছে, সেই ধ্বংসকে। ধ্বংসের মধ্যে যন্ত্রণা আছে, কিন্তু সেই যন্ত্রণার পরেই রয়েছে সৃষ্টির আনন্দ। সৃষ্টিতেও কিন্তু সেই যন্ত্রণা ভোগ করতে হয়। একটা মানুষ যখন সৃষ্টি হয়, একটা মানুষের প্রাণ যখন সৃষ্টি হয়, তখনও কিন্তু সেই জন্মদাতাকে বা জন্মদাত্রীকে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আসতে হয়। কিন্তু সেই যন্ত্রণা আনন্দের যন্ত্রণা, সেই যন্ত্রণা ভোগ করা যায়, সহ্য করা যায় নতুন সৃষ্টির আনন্দে, তাই না? সেই রকমই ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। ধ্বংস দেখে ভয় করলে তো চলবে না। ভয় কেন? প্রলয় নূতন সৃজন বেদন। সৃজন বেদন মানে হচ্ছে ওই সৃষ্টির যন্ত্রণা। এই যে প্রলয় আসছে, সেটা তো নতুন সৃষ্টি করবে বলেই। নবীন আসছে জীবনহারা যা কিছু অসুন্দর, তাকে ছেদন করতে, মানে তাকে শেষ করতে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে
এমন একটা সময় এসেছে যে পরাধীনভাবে বসে থাকার আর প্রয়োজন নেই, নিপীড়িত অসহায় হয়ে থাকার আর প্রয়োজন নেই। আসছে সেই মহাকাল যে আমাদের বাঁচাবে। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। এত প্রলয়ের মধ্যেও তার সেই কেশে, মানে তার যে ওই মহাদেবের জটাজালের কথা বর্ণনা করছেন, সেই ওই রকম জটাজাল, তারপরে বাকছাল পরা, তার সেই কেশ, সেই বেশ, প্রলয় নিয়ে আসছে ওই বেশে, তা সত্ত্বেও তার মুখে রয়েছে মধুর হাসি। কেন? ওই কারণে যে প্রলয়ের শেষে আছে সৃষ্টি, সেই সৃষ্টিকে আনার জন্য ধ্বংসকে আহ্বান করছে সে, এবং ধ্বংসকে বয়ে নিয়ে আসছে। এই ধ্বংস না হলে নতুন তো সৃষ্টি হবে না। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। সেই সুন্দর তো সেই যে ভেঙে নতুন করে গড়তে জানে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সেই জন্যই মহাকাল মহাদেবকে আহ্বান করা। তিনি একসঙ্গে প্রলয়ের দেবতা, আবার সৃষ্টিরও দেবতা। তিনিই তো পারেন নতুন করে আবার ধ্বংসের পরে নতুন কিছুকে সৃষ্টি করে নিতে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তরে ডর? এই সৃষ্টির তো এটাই খেলা, একবার ভাঙবে আর একবার গড়া হবে। নিরন্তর এই খেলা চলেছে। নদীর এক কূল যেমন ভাঙে, তখন অন্য একটা কূল গড়ে ওঠে। ঠিক সেরকমভাবেই আমাদের এই পরাধীন দেশ যেভাবে পরাধীনতার কষ্ট সহ্য করছে, এই কষ্ট চিরদিন থাকবে না। এই কষ্টকে দূর করার জন্য নতুন কেউ আসবে, এবং নতুন দিন আসবে, স্বাধীনতার সূর্য উঠবেই। ভয় করার কোনো দরকারই নেই এই ভাঙা গড়ার খেলায়। তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। কোনো নতুন কিছুকে আহ্বান করার জন্য, স্বাগত জানার জন্য যেমন প্রদীপ তুলে ধরা হয়, প্রদীপ তুলে ধরার কথা বলছেন। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। ওই ভয়ঙ্করের বেশে কে আসছে? সে কিন্তু আড়ালে আসলে সুন্দর, যে নতুনকে বয়ে আনবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোদের জয়ধ্বনি করতেই হবে, কারণ যে আসছে সে যে নতুনকে আহ্বান জানিয়ে নতুন দিনকে নিয়ে আসছে। ধ্বংস না হলে, এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির ধ্বংস না হলে নতুন দিন আসবে কি করে? অন্ধকার না থাকলে সূর্যের দেখা মিলবে কি করে? নিরন্তর সুখ কখনোই থাকে না। ঠিক সেরকমভাবেই কবি বোঝাতে চেয়েছেন, নিরন্তর দুঃখ মানুষের জীবনে থাকে না। আর নিরন্তর পরাধীনতা একটা জাতি সহ্য করে যাবে না। এই যে উদ্দীপনার কথা বলা, এই যে নতুনকে আহ্বান করা, এই যে ধ্বংসকে বরণ করে নিয়ে নতুনের পথে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে এই কবিতার মূল কথা, প্রলয়ের উল্লাস। আমি যদি ধ্বংসকে নিয়ে এগিয়ে যেতে না পারি, তাহলে আমি সৃষ্টি করব কি করে? সৃষ্টির মধ্যে যে বেদনা, যে কষ্ট, সেটা ওই ধ্বংসেরই কষ্ট। ওই ধ্বংসের মধ্যে দিয়ে আনন্দের সৃষ্টি হবে, এবং নতুন দিন, আমার আগামী দিন হবে সার্থক। এই হচ্ছে মূল কবিতা। আমি এরপরে এই কবিতা থেকে যেরকম নানান ধরনের প্রশ্ন আসে, তোমার সঠিক উত্তর নির্বাচন, তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর রচনাধর্মী প্রশ্ন, নানান ধরনের প্রশ্নোত্তর আমি দেবো। আবার যেরকমভাবে প্রত্যেকটা পিসের ক্ষেত্রে দিই, তারও আগে প্রথমেই যে প্রশ্নটি তোমার অ্যাক্টিভিটি টাস্কে আছে সেটি করিয়ে দেব, যাতে তোমরা ওই উত্তরটা দেখে কীরকমভাবে উত্তর করতে হবে সেটা বুঝতে পারো, এবং সেই মতো উত্তরটা লিখে ফেলতে পারো। হ্যাঁ, তারপরে পুরো কবিতাটা ধরে আমরা কিছু নমুনা প্রশ্ন উত্তর করব, যাতে যে প্রশ্নই আসুক না কেন তুমি তার উত্তর দিতে পারো। সব থেকে আগে কিন্তু তোমাকে ওটাই মনে রাখতে হবে যে কবিতা পড়তে হবে, আর খুব ভালো হয় তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো। কারণ তুমি যখন পরীক্ষার হলে বসে বা একসঙ্গে সব কটা পিস নিয়ে যখন লিখছো, তখন তুমি একটা কবিতার উত্তর দিচ্ছ, তখন তোমার মধ্যে দ্বন্দ্ব অবশ্যই চলে আসবে যে
এটা ওই কবিতা নাকি এটার কবিতাটার প্রথম দিকে আছে না শেষ দিকে আছে। যদি তুমি কবিতাটা ধরতে পারো তবে, যদি কবিতাটা ধরতে না পারো তাহলে কিন্তু তোমার খুব গণ্ডগোল হয়ে যাবে। সেই কারণে কবিতাটা পড়া, খুব ভালো করে পড়া এবং মুখস্থ করে নেওয়া খুব জরুরি। কেমন? এটা তো তুমি আনন্দ করেই করতে পারো, এটা তোমার মানে নিজের জন্যও খুব দরকারি। তোমার মনের খোরাক একটা কবিতা, একটা কবিতা সুন্দর করে বলতে পারা, একটা কবিতা বন্ধুদের মাঝে তুমি সুন্দর করে আবৃত্তিও করতে পারলে, বা সকলের মাঝে আত্মীয় স্বজনের মাঝে একটা কবিতা যদি সুন্দর করে তুমি উপস্থাপিত করো, তাহলে সেই জিনিসটি তো কতজনের মধ্যেও সঞ্চারিত হয়ে যায়, তাই না? একটা ভালো লাগা আমি যদি সঞ্চারিত করে দিতে পারি, সেখানে তো আমার ভালো লাগাটাও বেড়ে যায়, তাই না? দেখবে খুব আনন্দ, খুব খুব উজ্জ্বল কোনো বিষয়, আনন্দের বিষয় আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে পারি, ভাগ করে নিতে চাই। তা একটা কবিতা পড়া, একটা আবৃত্তি করতে পারা, সেটা কিন্তু খুব আনন্দের। একটি গান করা বা একটি নাচ দেখানোর মতোই। সেটি যদি তুমি করে ফেলতে পারো, সেটা কিন্তু তোমার আখেরে পড়ার ক্ষেত্রেই কাজে লাগবে। এই সামান্য বিষয়গুলো নিয়ে তুমি যদি একটু একটু করে এগোও, দেখবে পড়াশুনোটা বড় আনন্দের বিষয়। আর ঠিক এই কবিতায় যেটা বলা হয়েছে যে ধ্বংসের মধ্যে দিয়ে নতুনের সৃষ্টি, যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আবার একটা নতুন দিকে, নতুন যুগে মানুষ প্রবেশ করে। আমরাও সেই পরিস্থিতির মধ্যে আছি। এই যে করোনা কালে এতগুলো দিন ধরে আমরা বাড়িতে বসে বসে পড়াশুনো করছি, এরও তো একটা অন্যরকম দিক রয়েছে। যেমন সেখানে আমাদের খারাপও হচ্ছে, আমরা আমাদের ঠিক যেভাবে চলে এসেছি এতদিন ধরে সে তেমনটি চলতে পারছি না। কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোতেও হবে আমাদের। আমরা তো হাত পা গুটিয়ে বসে নেই। দেখো, আমরা কোনো না কোনো পদ্ধতি বার করে নিচ্ছি কিভাবে চলতে হবে আমাদের, সেই সম্পর্কে আমাদের নতুন নতুন জ্ঞান আমরা লাভ করার চেষ্টা করছি। তো এটাই কিন্তু মানুষের শিক্ষা। সেই প্রাচীন যুগ থেকে দেখো, প্রস্তর যুগে মানুষ নিজের মাথা বাঁচানোর জন্য যেমন পাথরের গুহার মধ্যে স্থান নিয়েছিল, তারপর একটু একটু করে সে কিন্তু ভেবেছে যে সেই তার থাকার জায়গাটাকে কত সুন্দর করা যায়। তারপরে যে ফল বীজগুলো সে খেত, নিজের বুদ্ধি দিয়ে সে দেখেছে কিভাবে সেই ফলগুলোকে, সেই বীজগুলোকে ফসলে পরিণত করে ভবিষ্যতের কাজে লাগানো যায়। তাহলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে মানুষ কিন্তু, মানুষের মতো বুদ্ধি জীব খুব কমই তো আছে। মানুষ কিন্তু যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে বেরোনোর মতো ক্ষমতা রাখে। তো সেই ক্ষমতার একজন কিন্তু তুমিও একজন মানুষ, এবং তুমিও একজন সেই সফল মানুষ হয়ে উঠবে, সমাজের একজন হয়ে উঠবে। এটাই কিন্তু এই কবির সেদিন যা প্রত্যাশা ছিল ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি আসবে, আজও কিন্তু কবির এই কবিতার মধ্যে দিয়ে সেই প্রত্যাশা তোমাদের কাছে, তোমাদের মতো তরুণ দলের কাছে। সেটা যদি তোমাদের মনের মধ্যে আসে, সেটাই হবে এই কবিতা পড়ার সবথেকে বড় পাওয়া। কেমন?